হ্যালো, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে হিট। তো শুরু করা যাক। তো তাপের আমরা যেটা ফার্স্ট টাইম পড়বো সেটা হচ্ছে, আগে আমরা যেটা করেছি তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য পর্যন্ত পড়ে আমরা শেষ করেছিলাম, আর থার্মোমিটার সম্বন্ধে আমরা সংজ্ঞা পড়েছিলাম। তো আজকে এটা করব সেটা হচ্ছে ফার্স্ট তাপ যেটা শুরু করতে হয় সেটা করার আগে প্রথমে বলি তাপীয় সাম্যটাই আনতে হবে। তাপীয় সাম্য তাপীয় সাম্য জিনিসটা কি, অর্থাৎ তাপীয় সাম্য এর ইংলিশ টার্মটা হচ্ছে মনে রাখা দরকার থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কিটা কি? ব্যাপারটা হচ্ছে যখন এক বা একাধিক বস্তুকে স্পর্শ করলে, এক বা একাধিক বস্তুকে যদি স্পর্শ করা হয়, ঠিক আছে, স্পর্শ করলে যদি প্রতিটির জন্য তাপীয় অনুভূতি সমান হয়, অর্থাৎ যে কোনো বস্তুকে, সাপোজ ধরো এরকম দুটো পেন আছে, ঠিক আছে, আচ্ছা আর একটা পেন বলছি, ধরুন তিনটে পেন আছে, তো আমি এই পেনটাকে স্পর্শ করলাম, এই পেনটাকে স্পর্শ করলাম এবং এই পেনটাকে স্পর্শ করলাম। তিনটের যদি তাপমাত্রা, তিনটের টেম্পারেচার যদি আমার কাছে তিনটেকেই সমান গরম মনে হয়, ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে এই তিনটে বস্তু অর্থাৎ তিনটে পেন, এই তিনটে তাপীয় সাম্যে আছে, ঠিক আছে। যদি কোনোটা একটু ভিন্ন মনে হয় তাহলে তারা তাপীয় সাম্যে নেই, ঠিক আছে। তাহলে কথাটা হলো, যদি এক বা একাধিক বস্তুকে স্পর্শ করলে তারা তাপীয় অনুভূতি যদি সমান হয় তাহলে তাদের বলা হয় যে তাপীয় সাম্যে আছে। ওকে, তাপীয় সাম্য অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়াম মানে সমস্ত কিছু। যেমন ধরো তুমি কোনো একটা দেখবে, তুমি কোনো জায়গায় কোথাও চেয়ারে বসলে, তো চেয়ারে বসার পর ধরো তুমি উঠে গেলে চেয়ার থেকে, ধরো অন্য কেউ চেয়ারে বসে আছে, এবার ধরো তুমি সেই চেয়ার থেকে সে উঠে গিয়ে তুমি তারপর চেয়ারটা গিয়ে বসলে, তো তখন গিয়ে দেখবে মনে হয় তোমার চেয়ারটা তো তুলনামূলকভাবে গরম বা ঠান্ডা অনুভূত হয়, হয় গরম অনুভূত হবে অথবা ঠান্ডা অনুভূত হয়। তো কেন? কারণ চেয়ারটা যে এতক্ষণ পর্যন্ত যেটা ছিল, যে ব্যক্তিটা বসেছিলেন তার দেহের সঙ্গে তাপীয় সাম্য ছিল। এখন তার দেহের টেম্পারেচার তোমার দেহের থেকে যদি বেশি হয়, তাহলে বেশি মানে আমাদের প্রত্যেকের দেহের টেম্পারেচার আমরা জানি সমানই থাকে, কিন্তু মানুষ ভেদে প্রত্যেকের টেম্পারেচার সামান্য পার্থক্য দেখা থাকে, ঠিক আছে। তো তখন যদি চেয়ারটাতে তার দেহের সাম্য ছিল, ফলে চেয়ারটা তাহলে তোমার কাছে গরম মনে হবে যদি তোমার দেহের তাপমাত্রা সেই ব্যক্তিটার থেকে কম হয়। ওকে, এটা দেখবে অনেক সময় খেয়াল করে থাকবে। তো এইটি হচ্ছে কথা, জিনিসটা হচ্ছে তাপীয় সাম্য। এরপর যে সূত্রটা সেটা হচ্ছে তাপমাত্রার শূন্যতম সূত্র, ঠিক আছে, যেটা না বললেই নয়। শূন্যতম সূত্রটা কি? এটা ইংলিশ টার্ম হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, জিরোথ লকে বলা হয় প্রারম্ভিক সূত্র, বা অনেক সময় শূন্যতম সূত্রকে বলা হয় তাপমাত্রার প্রারম্ভিক সূত্র। এখন জিরোথ ল কথাটা বলা হয়েছে কেন? এখন কথাটা যত ক্লাস উঠবে তখন তোমরা দেখতে হবে তাপমাত্রার প্রথম সূত্র ও তাপমাত্রার দ্বিতীয় সূত্র, এরকম দুটো সূত্র আছে, ঠিক আছে, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। তখন এই জিরোথ ল সম্বন্ধে কোনো ধারণা ছিল না, কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় যে যেই একটা সূত্র, যেটা আমরা এখন যেটা বলবো সেই সূত্রটা, যে কথা বলা হচ্ছে সেটা এই দুটো সূত্রের পরে কখনো বসতে হতে পারে না, কারণ সেই সূত্রটা হচ্ছে ইনিশিয়াল, মানে প্রাথমিক সূত্র, প্রাথমিক ধারণা থেকে এই সূত্র পাওয়া যায়। তার জন্য এই সূত্রটাকে এখন তো এক নম্বর সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র বলা হয়ে গেছে। তো তাই জন্য এই সূত্রটাকে জিরোথ ল বলা হয়, অর্থাৎ শূন্যতম সূত্র বলে উল্লেখ করা হয়। তো কি এই সূত্রটার বিবৃতি কি? সূত্রটা হচ্ছে গিয়ে, যদি দুটি বস্তু পৃথকভাবে, মানে পৃথকভাবে, ওকে, পৃথকভাবে যদি একটি তৃতীয় বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, মানে অন্য একটা বস্তু তৃতীয় বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তবে বস্তু দুটি প্রত্যেকে পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকবে। এটা হচ্ছে তাপমাত্রার শূন্যতম সূত্রের বিবৃতি। তো ব্যাপারটা কি? সাপোজ আমি তিনটে বস্তুর কথা এখানে বলছি, ঠিক আছে,
তো এই তিনটে বস্তু কি, ধরো এই বস্তুটার সঙ্গে তাপীয় সাম্যে আছে, ওকে, অর্থাৎ একে ধরলে যেমন অনুভূত হবে ঠিক একে ধরলে ঠিক তেমনই অনুভূত হবে, গেল। এবার ধরো এই বস্তুটার সঙ্গে তাপীয় সাম্য আছে, অর্থাৎ এই বস্তুটাকে ধরলে যা অনুভূত হচ্ছে এই বস্তুটাকে ধরলেও সে একই তাপ অনুভূত হচ্ছে। তাহলে বলা যাবে যে এই দুটো বস্তুর তাপমাত্রা সমান এবং এই দুটো বস্তু পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকবে। কথাটা বোঝা গেল? সিমিলার, কারণ এই বস্তুর সঙ্গে এই বস্তুর তাপমাত্রা সমান, এই বস্তুর সঙ্গে এই বস্তুর তাপমাত্রা সমান, তার জন্য এই দুটো বস্তু পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকবে। ঠিক আছে, কারণ তৃতীয় বস্তুর সঙ্গে যদি প্রত্যেকটার সঙ্গে সমান। বোঝা গেল? এটাই বিবৃতিতে বলেছে। আচ্ছা, তাপমাত্রার সংজ্ঞা আমরা আগের দিন বলে দিয়েছিলাম। তো তাপমাত্রা আজকে একটা নতুন সংজ্ঞা বলছি, সবাই লিখে নাও। তাপমাত্রা হলো যে কোনো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার সমতা বিভিন্ন বস্তুর মধ্যে তাপীয় সাম্য নির্দেশ করে। আবার বলছি, তাপমাত্রা হলো যে কোনো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যার সমতা বিভিন্ন বস্তুর মধ্যে তাপীয় সাম্য নির্দেশ করে। ঠিক আছে, এবার তাপমাত্রা তুমি বলো তাহলে আগের সূত্রটা কি? হ্যাঁ, আগের সংজ্ঞাটাও হবে, এই সংজ্ঞাটাও হবে। ঠিক আছে, আমি এক্সট্রা আরও অনেক সংজ্ঞা হয়, অনেক ধরনের সংজ্ঞা হয়, তো আমি এটা অন্য ধরনের একটা সংজ্ঞা করলাম। সিমিলারলি থার্মোমিটারে কি আগের দিন যেটা বলেছিলাম সেটাই ঠিক হবে। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা উষ্ণতা একই থাকে, মানে মাপা যায়, তাকে থার্মোমিটার বলে। কিন্তু থার্মোমিটার সম্বন্ধে আমরা আগের দিন বেশি কিছু আলোচনা করিনি। আজকে থার্মোমিটার সম্বন্ধে আমরা আলোচনাটা করব। এটা হচ্ছে থার্মোমিটার। প্রথমেই বলি থার্মোমিটার কয় প্রকার। থার্মোমিটারের মধ্যে আমরা আগে জিনিস বলেছি, স্কেল সম্বন্ধে আমরা আলোচনা করেছি যে থার্মোমিটার স্কেল কিভাবে নির্ণয় করা হয়। ব্যাপারটা হচ্ছে থার্মোমিটার স্কেল বা মানে স্থিরাঙ্ক, ঠিক আছে, ঊর্ধ্বের স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, এই দুটো নির্ভর করা হয় যে যদি জলের উষ্ণতার ওপর নির্ভর করা হয়। জলের স্ফুটনাঙ্ক আর জলের গরম মানে হিমাঙ্ক, এই দুটোকে স্থির ধরে থার্মোমিটারের সাধারণত উষ্ণতার মানে স্কেল নির্ণয় করা হয়। ঠিক আছে, যাই হোক, তো আমাদের এখানে প্রাথমিক বলি থার্মোমিটার কয় প্রকার। প্রথমে থার্মোমিটার হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে প্রাথমিক থার্মোমিটার, একটা হচ্ছে গৌণ থার্মোমিটার, যেটা ইংরেজিতে বলে প্রাইমারি, আর এটা হচ্ছে কি বলে সেকেন্ডারি। যেমন প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, সেরকম প্রাইমারি থার্মোমিটার, সেকেন্ডারি থার্মোমিটার এইরকম হয়। হ্যাঁ, প্রাইমারি থার্মোমিটার কাকে বলে? অ্যাকচুয়ালি প্রাইমারি থার্মোমিটারটা হচ্ছে যে থার্মোমিটার সাধারণত নির্ভুলভাবে যে কোনো পদার্থের পরিমাপ করতে পারে, মানে যে থার্মোমিটারের কাজে লাগিয়ে যাবতীয় স্থিরাঙ্কগুলো নির্ভুলভাবে মাপা যায়, তা সেটা হচ্ছে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে প্রাথমিক থার্মোমিটার। ঠিক আছে, এই প্রাথমিক থার্মোমিটারের আর গৌণ থার্মোমিটার কি? গৌণ থার্মোমিটার হচ্ছে বিভিন্ন ধরনের থার্মোমিটারগুলো হচ্ছে গৌণ থার্মোমিটারের মধ্যে পড়বে। তো প্রাথমিক থার্মোমিটার কিসের ওপর ইউজ করে? এখন কথাটা বলি, থার্মোমিটার যখন তৈরি হয়, থার্মোমিটার বহু ধরনের থার্মোমিটার হয়। কি বললাম? বহু ধরনের। একটা হচ্ছে গ্যাসীয় থার্মোমিটার, প্রথমে বলি তরল থার্মোমিটার। ওকে, তরল থার্মোমিটারের মধ্যে সাধারণত কি কি ব্যবহার করা হয়? আগের দিন আমি বলেছিলাম, তো আজকে আরেকবার রিপিট করে দিই, পারদ বা অ্যালকোহল। কি বললাম? পারদ বা অ্যালকোহল ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। আর 2 নম্বর হচ্ছে আদর্শ গ্যাস থার্মোমিটার। তোমরা এটা পড়েছো যখন গ্যাসের ইয়েটা পড়েছিলে, তখন ওখানে গ্যাস পড়েছিলে, মনে করে দেখো, আদর্শ গ্যাস থার্মোমিটার, ঠিক আছে। এখানে কি করা হয়? এখানে এটা হচ্ছে গ্যাসীয় থার্মোমিটার। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে প্ল্যাটিনাম রোধ থার্মোমিটার।
তো আরো অনেক ধরনের থার্মোমিটার হয় ইত্যাদি, এই জন্য আমি ইত্যাদি লিখে দিলাম। আমি এখানে 3টে আলোচনা করলাম, আরো অনেক ধরনের থার্মোমিটার পাওয়া যায়। তো যে তরল থার্মোমিটার ব্যবহার করা হয়, সে তরল থার্মোমিটার মধ্যে পারদ আর অ্যালকোহল ব্যবহার করা হয়। তো আচ্ছা, নেক্সট আদর্শ গ্যাস থার্মোমিটারকে কি হয়, এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে আদর্শ গ্যাস থার্মোমিটারকে, কারণ এটা সমস্ত জায়গায় হিসাব করা হয়। ঠিক আছে, তো এবার যেটা বলছি, আদর্শ গ্যাস থার্মোমিটার সাধারণত কোন স্কেলে মাপা হয়? কেলভিন স্কেলে। কি বললাম? কেলভিন স্কেল ধরে আদর্শ থার্মোমিটার মেজারমেন্ট করা হয়। ঠিক আছে, মানে যে আদর্শ থার্মোমিটারে কোন স্কেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কেলভিন স্কেল, মনে থাকবে। এই থার্মোমিটারের জলের ক্ষেত্রে, আচ্ছা জলে আমি একটা ইয়ে দিয়ে দেখাবো, চার্ট দিয়ে দেখাচ্ছি। তো কেলভিন থার্মোমিটার কি হয়, জলের হিমাঙ্ক হচ্ছে 273.15 কেলভিন, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 373.15 কেলভিন। এইটা ধরে আমার থার্মোমিটার স্কেলটা নির্ণয় করা হয়। তো যাই হোক, নেক্সট এবার আমি সেকেন্ডারি থার্মোমিটার সম্বন্ধে আরও কতগুলো থার্মোমিটার আছে, যেমন ধরো ফারেনহাইট থার্মোমিটার, সেলসিয়াস থার্মোমিটার। ঠিক আছে, কেলভিন থার্মোমিটারও ফারেনহাইট তোমার হচ্ছে নাই। নেক্সট হচ্ছে রয়মার থার্মোমিটার। ওকে, সর্বপ্রথম বলি তাপমাত্রা স্কেল, নির্ণয় স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর চিহ্ন। কোন থার্মোমিটার? সাপোজ সেলসিয়াস থার্মোমিটার। ঠিক আছে, সেলসিয়াস। তো সেলসিয়াস স্কেলটার কি, অনেক সময় এটাকে সেন্টিগ্রেড বলে, তা লিখলাম না। তো নির্ণয় স্থিরাঙ্ক কি? 0 ডিগ্রি। ওকে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি। চিহ্ন কি? ডিগ্রি সেলসিয়াস। ওকে, সিমিলারলি 2 নম্বর হচ্ছে ফারেনহাইট। কি বললাম? ফারেনহাইট। এর নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি। এর চিহ্নটা কি? ডিগ্রি এফ। নেক্সট একটা নতুন ধরনের তোমাদের বলছি, রয়মার। ঠিক আছে, এটা এখন তোমাদের লাগবে না, কারণ এটা অত বেশি উল্লেখযোগ্য এখন তোমাদের সিলেবাসে নেই, তবু তোমাদের জানিয়ে দিচ্ছি। রয়মার থার্মোমিটার, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর ডিগ্রি আর, ক্যাপিটাল আর। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে কেলভিন। আমি এখানে প্রত্যেকটা থার্মোমিটার যেহেতু উল্লেখ করছি, তাই জন্য এখানে লিখে দিচ্ছি 273 আর 373। আমি ফ্র্যাকশন মানে যে পয়েন্টের নাম্বারটা হিসাবটা বাদ দিলাম, তো এটাকে শুধু কে দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই হচ্ছে সম্পর্ক, তোমরা টুকে নিতে পারো। আচ্ছা, তাহলে এত পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আমি তাপমাত্রা আগের দিন একটা সংজ্ঞা বলেছিলাম যে যা যে বস্তুকে ধরলে, যা গ্রহণ করলে উত্তপ্ত হয় আর বর্জন করলে ঠান্ডা হয়, তাই তো? এছাড়াও আর একটা তাপের সংজ্ঞা আছে, সেটা লিখে নিতে পারো। শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয় তাকে তাপ বলে। শুনে শুনে লিখে ফেলো। শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য যখন যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়, সেই শক্তিটাকে বলা হচ্ছে বা তাকে বলা হয় তাপ। ওকে, তো নেক্সট এবার একটা কথা বলি, যে ধরো তাপ কোনো বস্তুকে দেওয়া হলো। ঠিক আছে, কোনো বস্তুকে তাপ দেওয়া হলো, তো তাপ দেওয়া হলে বস্তুর কি কোনো রকম পরিবর্তন ঘটবে? প্রশ্ন আসতে পারে, থাকতেই পারে। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, পরিবর্তন ঘটবে। ব্যাপারটা হচ্ছে যখনই কোনো বস্তুকে তাপ দেওয়া হয়, তার আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে। আচ্ছা, তাপমাত্রা বাড়তে থাকে তো ভালো কথা, কিন্তু ধরো তাপ দিতেই থাকলাম, তাহলে বস্তুটার কোনো রকম পরিবর্তন হবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কঠিন বস্তুকে যদি তাপ দিই, সেটা গলে তরল বস্তুতে পরিণত হবে। ঠিক আছে, যদি কঠিন বস্তুকে আমি তাপ দিই, সেই কঠিন বস্তুটা গলে গিয়ে তরলে পরিণত হবে। এবার তরল বস্তুকে আমি আবার তাপ দিচ্ছি, সেটা তাহলে কোথায় চলে যাবে? কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, সেখান থেকে বাষ্পে মানে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। তো এই হচ্ছে বস্তুর অবস্থা, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে যদি তাপ দেওয়া হয়। তো এবার তার মানে এবার তার কথাটা হচ্ছে, যেমন ধরো মোমবাতি। ঠিক আছে, তুমি মোমবাতি, তোমার এখানে কি করছো? মোমবাতি যখন তাপ উৎপন্ন হচ্ছে, তো মোমবাতি ওখান থেকে কি হয়? ফোটে 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 করে তা মোমবাতি গলে পড়ে। অর্থাৎ এখানে প্রথম কঠিন অবস্থা ছিল,
কিন্তু সেটা হয়ে গেছে কি এখন তরল অবস্থায় গলে গেছে। ওকে, তরল অবস্থা হয়েছে যখন গলে গিয়ে, তাহলে এখানে একটা পরিবর্তন হলো। তো সিমিলারলি এখন যেমন ধরো লোহার এই যে টুকরো তৈরি করা হয়েছে, তো এটা কীভাবে তৈরি করা হয়েছে, যখন এটাকে তাপ দিয়ে গলিয়ে এরকম চাকতির মতন তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমাদের বাড়িতে যাবতীয় লোহার যাবতীয় যা সরঞ্জাম, দা, বটি, কোদাল, যাবতীয় এগুলো প্রত্যেকটা কি করেছে, তাপগুলো গলিয়ে ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে। অর্থাৎ তাপ দিলে কি হয়, কোনো বস্তুর পরিবর্তন ঘটে, সেটা তরল বস্তু পদার্থ হতে পারে, গ্যাসীয় পদার্থ হতে পারে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আবার তাপ গ্রহণ শোষণ করে নিলে, অর্থাৎ তাপ বার করে নিলে সেই বস্তুটা আবার আস্তে আস্তে করে গরলে পরিণত কঠিনে পরিণত হয়ে যায়। যেমন লোহাকে তাপ দিলে সেটা তরলে পরিণত হলো, এবার সেটাকে মিটিয়ে এক ধরনের ছাঁচ তৈরি করলে, ছাঁচ দিলে, ঠিক আছে, তো ছাঁচে তৈরি হলো যখন, তখন সেটা কিসে পরিণত হলো, এইরকম ধরনের একটা ছাঁচে ধরো পরিণত হলো, তাহলে এটা কাঠারি, ঠিক আছে, তাহলে ছাঁচ পেল। এবার এটাকে যখন আমরা আবার তুমি যদি তাপ নিষ্কাশন করে নাও, অর্থাৎ দেখবে অনেক সময় তৈরি করার পরে কি হয় যে ওটা জলে ফেলে দেয়, অর্থাৎ তাপ শোষণ করে, জল ওখান থেকে তাপ শোষণ করে নেয়, অর্থাৎ লোহা বস্তুটা ঠান্ডা হয়ে যায়, তখন এরকম টাইপের বস্তুটা দেখতে হয়। এটাকে তখন পিটিয়ে কামাররা ঠিকঠাক করে আকারে নিয়ে আসে, শেপে নিয়ে আসে। তো যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তাপ গ্রহণ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে। আর এবার কথাটা হচ্ছে তাপ গ্রহণ করলে বস্তুর অবস্থা যখন পরিবর্তন হয়, সেরকম তার দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, উষ্ণতা সব, মানে আয়তন সবার পরিবর্তন ঘটে, ঠিক আছে, এমনকি ঘনত্ব পরিবর্তন ঘটে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যেমন ধরো একটা লোহার দণ্ডকে যদি তুমি তাপ দাও, তাহলে দেখবে যে লোহার দণ্ডটা সামান্য একটু হলেও বেড়ে গেছে। ওকে, এই যে দৈর্ঘ্যটা বেড়েছে এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে। এরকম কত ধরনের প্রসারণ হয়, প্রথম কথা বলি কি কি প্রসারণ হয়। প্রথম কঠিন বস্তুর প্রসারণ হয়, 2 নম্বর তরল বস্তুর প্রসারণ হয়, ঠিক আছে, আর 3 হচ্ছে গ্যাসীয় বস্তুর প্রসারণ হয়। কারণ তিনটে অবস্থারই প্রসারণ ঘটে, ঠিক আছে। এবার কিছু কিছু ব্যতিক্রম আছে, কারণ কিছু কিছু বস্তুকে তাপ দিলে তার আর প্রসারণ ঘটে না, সে সংকুচিত হয়ে যায় আছে। তো যাই হোক, কঠিন বস্তু, এবার কঠিন বস্তুর ক্ষেত্রে কি ধরনের প্রসারণ দেখতে পাওয়া যায়। কঠিন বস্তুর ক্ষেত্রে প্রসারণ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ দেখতে পাওয়া যায়। 2 নম্বর দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রসারণ, লিখি নিচে, ক্ষেত্র প্রসারণ, অর্থাৎ তার ক্ষেত্রফল বৃদ্ধি পায়। 3 নম্বর যেটা হচ্ছে আয়তন প্রসারণ, যেটাকে ইংলিশে বললে লিনিয়ার এক্সপ্যানশন, অর্থাৎ এক্সপ্যানশন মানে হচ্ছে প্রসারণ, লিনিয়ার মানে সরলরৈখিক, ঠিক আছে। ক্ষেত্র প্রসারণ এটাকে অনেক সময় বলে সুপারফিশিয়াল এক্সপ্যানশন, ওকে, আর এটাকে ভলিউম এক্সপ্যানশন, আয়তন প্রসারণ, ঠিক আছে। ইংলিশ টার্মগুলো আমি জানিয়ে দিচ্ছি কারণ পরবর্তীকালে তোমাদের অনেক কাজে লাগবে। নেক্সট, এবার কিছু কিছু বস্তু দেখা যায় যে তাপ দিলে প্রসারণ হয় না, বরঞ্চ সংকুচিত হয়, যেরকম ইনভার, ঠিক আছে। ইনভার কি হয়, তাপ দিলে ইনভার, লিখে দিচ্ছি ইনভার, ঠিক আছে। ইনভার একটা বস্তু, সেটা হচ্ছে লোহা আর নিকেলের মতন সংকর ধাতু, কার, লোহা ও নিকেলের সংকর ধাতু, ঠিক আছে, সংকর ধাতু, ঠিক আছে। এই যে ইনভার, এই বস্তুটা কি হয়, যখন আমি এটাকে তাপ দেব তখন সে আর বাড়বে না, তখন সে সংকুচিত হয়ে যাবে, আমি বললাম যেমন একটা ব্যতিক্রম, ঠিক আছে। নেক্সট, এই যে আমি বলছি যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে, ক্ষেত্র প্রসারণ ঘটে, আয়তন প্রসারণ ঘটে, তার নিশ্চয়ই পরীক্ষা আছে। তো ব্যাপারটা হচ্ছে এর একটা পরীক্ষা, সাপোজ একটা লোহার দণ্ড নেওয়া হলো, তাকে ধরো মাপা হলো, মেপে দেখা হলো যে 10 সেন্টিমিটার আছে। এবার এটাকে কি হলো, তাপ দেওয়া হলো, ঠিক আছে, এই বস্তুটাকে তাপ দেওয়া হলো।
তো এখন সে তাপটা গ্রহণ করে সে বেড়ে হলো এরকম টাইপের হয়েছে। তো এখন যেটা পাওয়া গেছে, সাপোজ ধরো এটা 10.8 সেন্টিমিটার, তাহলে কতটা বেড়েছে? তো 0.8 সেন্টিমিটার বেড়েছে। ওকে, বোঝা গেল? তাহলে এই যে এটা কি করে মাপবো? এটাকে একটা গেজ দিয়ে মাপবো, ঠিক আছে? কি বললাম? গেজ, যেগুলো অনেক সময় দৈর্ঘ্য মাপে, ঠিক আছে? দণ্ড গেজ, ঠিক আছে? এরকম টাইপের, এটা সেরকম এরকম মাপার মতন জিনিস থাকে, এটা গ্যাপ মতন থাকে, এরকমভাবে দৈর্ঘ্য মাপা হয়। আবার এখানে একটা স্ক্রু মতো করা থাকে, সেটাকে আবার মাপতে গেলে এই আগেরটা এরকম আসছে, একটু বাড়িয়ে নিয়ে মাপা হয়, তখন দেখা যায় 10.8 সেন্টিমিটার গেজ হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তাহলে বোঝা গেল যে দণ্ডটি বৃদ্ধি পেয়েছে। সিমিলারলি আরেকটা বৃদ্ধির কথা বলছি, যেমন রিং আর বল পরীক্ষা, ঠিক আছে? তোমাদের বইতে দেখবে একটা, প্রথমে কি হলো, একটা রিং নেওয়া হলো, এরকম টাইপের রিং, তার মধ্যে একটা বল দণ্ড সমেত প্রবেশ করানো হচ্ছিল, ঠিক আছে? এবার সেই বলটা প্রথম সেটা কি হলো, প্রবেশ করে যাচ্ছিল, ঠিক আছে? এবার যদি বলটাকে উত্তপ্ত করা হয়, ঠিক আছে, কি বললাম, বলটাকে উত্তপ্ত করা হয়, আবার কি তারপরে কি হয়, ওই বল রিংটার মধ্যে যদি প্রবেশ করানো হয়, তবে দেখা যাবে যে যদি একই একটু সামান্য বেশি মাপের হয়ে থাকে এটা, তবে দেখা যাবে বলটা গিয়ে আর প্রবেশ করতে পারছে না, ঠিক আছে? কারণ বলটার আয়তন বেড়ে গেছে, আছে, বা দৈর্ঘ্য বেড়ে গেছে। যাই হোক, তাহলে এর থেকে বোঝা যায় যে বস্তুর উষ্ণতা পেলে বস্তুর আয়তন বাড়ে, ঠিক আছে? একই রকমভাবে আবার বলা যেতে পারে বস্তুর ঘনত্ব কমে যায়, ঠিক আছে? যাই হোক, সেটা আমি এখন আসছি না, ঘনত্ব ব্যাপারে বস্তুর আয়তন বেড়ে গেছে, পোষণ করেছে। এই দুটো পরীক্ষা আমি বলে দিলাম, বইয়ের থেকে পরীক্ষাগুলো খুব ভালো করে দেখে নাও। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওটাকে পজ করে নিজে নিজে লিখে দেখো, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে, এবার যেটা আসছি, তাহলে দৈর্ঘ্য পোষণ যখন হবে তখন তার একটা গণনা হয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক, ঠিক আছে? দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কাকে বলে, তো সেটাকে আমি পরে বসছি, ঠিক আছে? আচ্ছা, বলে দিই সংজ্ঞাটা হচ্ছে, প্রতি একক দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থে এই একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য পোষণ ঘটে তাকে পদার্থের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলে। আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য পোষণ ঘটে তাকে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলে। তা আমি প্রথমে এটা প্রমাণ করি। এটাকে কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন বলা হয়ে থাকে ইংলিশে। ধরা যাক T1 উষ্ণতায়, ঠিক আছে, কোন একটা উষ্ণতা টেম্পারেচার নেওয়া হয়েছে, তার উষ্ণতায় একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L1, ঠিক আছে? আর T2 উষ্ণতায়, ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে যেখানে T2টা গ্রেটার দেন T1, মানে উষ্ণতা বেড়েছে। সাপোজ এটা যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা হবে 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি। তো T2 গ্রেটার দেন T1, তো যাই হোক T2 উষ্ণতায় ওই দণ্ডটির উষ্ণতা দৈর্ঘ্য হলো L2। এখন দেখা গেছে যে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যেটা দেখা গেল সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত, দৈর্ঘ্য বৃদ্ধি কত পেয়েছে, L2 মাইনাস L1, ঠিক আছে? সিমিলারলি তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, উষ্ণতা বৃদ্ধি হয়েছে T2 মাইনাস T1। এখন দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি লিখছি ডেল্টা অফ এল, আর উষ্ণতা বৃদ্ধিকে আমি লিখছি ডেল্টা অফ টি, ঠিক আছে? বৃদ্ধি বেড়েছে। তো কথাটা হচ্ছে, এখন আমরা কি জানি যে উষ্ণতা বাড়লে দৈর্ঘ্য বাড়ছে, তো উষ্ণতা কমলে দৈর্ঘ্য কমছে, মানে উষ্ণতা হিসাব মতো তাই তো বলছে যে উষ্ণতা বাড়ছে তাহলে দৈর্ঘ্যটাও বেড়ে যাচ্ছে। তো তাহলে উষ্ণতার সঙ্গে দৈর্ঘ্যের কি, মানে দৈর্ঘ্যের সঙ্গে উষ্ণতা কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি মানে ডেল্টা এল ভ্যারাইয়াস টু ডেল্টা টি, তাই তো, সমানুপাতিক সম্পর্ক তো। আচ্ছা, তাহলে এখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, আর কি বলা আছে, আর হচ্ছে গিয়ে দেখা যায় যে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটা প্রথম কথা, প্রথমত। আর দ্বিতীয়ত কি পাচ্ছি,
দ্বিতীয় যেটা পাচ্ছি এটা হচ্ছে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে মানে ডেল্টা এল দেখা যায় তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সমানুপাতিক, মানে প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য কত L1, ঠিক আছে, এর সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে, মানে সমান হারে বাড়ছে। কত হারে বাড়বে কি করে বুঝবো, সেটা হচ্ছে কত এর সামথিং অফ গুণ করে বাড়ছে। যেমন ধরো প্রথমে ছিল ধরো দৈর্ঘ্য প্রথমে ছিল 1 সেন্টিমিটার, পরে গিয়ে সেটা দৈর্ঘ্য হয়েছে 1.05, তাহলে আমি এটাকে সেন্টিমিটার, তাহলে আমি এটাকে লিখতেই পারি 1.05 ইন্টু 1, তার মানে এত গুণ। তাই এটা একটা সংখ্যা, তো সমানুপাতিক সম্পর্ক, তাই জন্য সমানুপাতিক সম্পর্ক এটা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই দুটো কিন্তু ভেদের সাহায্যে উপায়ে এক করতে পারি, তাহলে হচ্ছে এল ভ্যারাইয়াস টু L1 ডেল্টা টি। ওকে, তো এখানে হচ্ছে কি যেটা বলে বা L1 ডেল্টা এল এর মান কি L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু L1 ইন্টু ডেল্টা টি ডেল টি এর মান কি, ডেল্টা টি হচ্ছে গিয়ে T2 মাইনাস T1। তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে L2 এর মান যদি বার করতে হয় তাহলে কি করে পাবো, দেখো L2 ইজ ইকুয়াল টু, তাহলে এটা পাবো, আচ্ছা সরি এটা ভ্যারাইয়াস ছিল, ভ্যারাইয়াস কি, যখন আমি ইকুয়াল টু করবো L2 মাইনাস L1 একই আসি, যখন ভ্যারাইয়াস থেকে যখন ইকুয়াল টু লিখছি তখন একটা কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্টটা সাপোজ ধরে নিই আমরা আলফা, কি বললাম আলফা, ঠিক আছে, এটা সমানুপাতিক সম্পর্ক ভ্যারাইয়াস সাইন, এটা হচ্ছে আলফা, ঠিক আছে। তো আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আলফার মানটা যেটা পাচ্ছি, এই আলফাটা কি, এই আলফাটাই হচ্ছে গিয়ে আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আলফার মানটা আমি কি পাই, দেখো L2 মাইনাস L1, মানে এটা ছিল, এই পুরো পার্টটা উপরে চলে যাবে, তার উপরে চলে গেলে কি নিচে চলে যাবে, ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এর জন্যই আমি বলেছিলাম সংজ্ঞাটা ওইখান থেকে, ঠিক আছে। তাহলে আমি এবার দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি যদি প্রাথমিক উষ্ণতা, ঠিক আছে, প্রাথমিক উষ্ণতাকে আমি এই পুরো এই সাপোজ ধরো এটাই যেটা পেলাম, এই পুরো লাইনটাকে আমি এভাবে লেখা যায়। এখান থেকে যদি L2 মানটা বার করা হয় তো L2 মানটা তোমার দেবে, ক্যালকুলেশন করে দেখো এরকম টাইপের আসবে, L1 ইন্টু সেকেন্ড ওয়ার্কের মধ্যে 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, এরকম টাইপের আসছে, ঠিক আছে। এবার T2 মাইনাস T1 কে যদি তুমি T2 মাইনাস T1 কে যদি তুমি T ধরে নাও, ঠিক আছে, আর L1 কে তুমি যদি L0 করো, মানে প্রাথমিক দৈর্ঘ্য L0, তাহলে তোমার সেটা দাঁড়ায় L2, তাহলে L যেটা হবে তাহলে L ইজ ইকাল টু, বা L2 থাকুক সাপোজ, এসব দরকার নেই, শুধু T2 মাইনাস T1 কে তুমি পার্থক্য মানে উষ্ণতা পার্থক্য তুমি T ধরে নিলে, তাহলে এটা পড়লো L1, এটা 1 প্লাস আলফা T, পেলে এই সম্পর্ক। এই সম্পর্ক থেকে সংজ্ঞা দেওয়া যায়, তাহলে এই সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা আমি এবার লিখে দিচ্ছি, উষ্ণতা গুণাঙ্কের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা। আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি এটাকে ভাঙাই তাহলে আলফার মানটা আমি এইখান থেকে এবার কি পাচ্ছি, আগে তো এইখান থেকে পেয়েছি T2 মাইনাস T1 এর জায়গায় T করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে L2 মাইনাস L1 বাই L1, সেম জিনিস, খালি T2 মাইনাস T1 এর জায়গায় T, ঠিক আছে। এবার কথা হচ্ছে T2 মাইনাস T1 এর জায়গায় আমি কি লিখতে হবে, ডেল এল বাই L1 ইন্টু T। এখন ভালো করে ভেবে দেখো যে T মানে উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 যদি 1 হয় মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হয়েছে, কি বললাম 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হয়েছে। আর যদি উষ্ণতা বৃদ্ধি হয় তবে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, যদি L1 যদি 1 হয় তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াচ্ছে, আলফা ইজ ইকাল টু ডেল এল বাই 1 ইন্টু 1 ইজ ইকাল টু ডেল এল।
তাহলে প্রতি একক দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধিতে, তার মানে উষ্ণতা কত বৃদ্ধি পাচ্ছে? 1। দৈর্ঘ্য কত? 1। তাহলে এবার সংজ্ঞাটা এটা হয়, তো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য। কি বললাম? প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য। যদি আমার হাতে লেখা পড়তে অসুবিধা হয় তাহলে আমি যেটা বলছি সেটা শুনে শুনে লেখো। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কঠিন পদার্থের, কোনো কঠিন পদার্থের, ঠিক আছে, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে, কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আচ্ছা, আমি এখানেই কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে, পুরো মানটা দৈর্ঘ্য প্রসারণ কত হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। তোমার কোনো কিছু বস্তু দিয়ে দিয়েছে, তোমাকে উষ্ণতা দিয়ে দিয়েছে, প্রাথমিক দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, সাপোজ উষ্ণতা দিয়ে দিয়েছে, তোমাকে কত দৈর্ঘ্য হবে বের করতে বলে, তখন তোমার এটা হবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে এটা থেকে তুমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বার করতে পারবে। কি বললাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আমি এখান থেকে বার করতে পারবো, আর এটা থেকে, ঠিক আছে। এটা থেকে আমি দৈর্ঘ্য বার করতে পারবো, যে নতুন যে দৈর্ঘ্য উৎপন্ন হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মান। আর যদি আমাকে বলে বৃদ্ধি কত, তাহলে পুরনো দৈর্ঘ্য প্লাস মাইনাস নতুন প্রাথমিক দৈর্ঘ্য, মানে উৎপন্ন এটা দৈর্ঘ্য হলো প্রাথমিক উৎপন্ন দৈর্ঘ্য, মানে যেটা সব শেষে পাওয়া গেল, ঠিক আছে, অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য, তাহলেই করলে উত্তম দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া যাবে, ঠিক আছে, অর্থাৎ ডেল্টা এল, ঠিক আছে। আর এইখান থেকে এটা করলাম সেটা সংজ্ঞার জন্য। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক দৈর্ঘ্যে ওকে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে, তো সেটাই হচ্ছে আমার উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? এবার যেটা ইম্পর্টেন্ট লাইন বলছি, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা কোনো ধ্রুবক নয়। কি বললাম? ধ্রুবক নয়, এটা মনে রাখতে হবে কিন্তু, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে আলফা কোনো ধ্রুবক নয়, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে আলফা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আলফা নির্ভর করে, আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা নির্ভর করে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর প্রাথমিক উষ্ণতা, ঠিক আছে। কি বললাম? কোনো বস্তুর আলফা নির্ভর করে বস্তুর উষ্ণতার ওপর, আর দ্বিতীয়ত নির্ভর করে সেটা হচ্ছে বস্তুর প্রকৃতির ওপর, অর্থাৎ যেমন তুমি লোহার ক্ষেত্রে যে আলফার মানটা পাবে সেটা কিন্তু তামার ক্ষেত্রে সেম হবে না, অর্থাৎ লোহার ক্ষেত্রে আলফার মান যা, তামার ক্ষেত্রে আলফার মান আলাদা, তাই হচ্ছে বস্তুর প্রকৃতির ওপর নির্ভর করে, ঠিক আছে। লোহার ক্ষেত্রে আলাদা মান, আলফার ক্ষেত্রে আলাদা মান। আর বস্তুর উষ্ণতার ওপর, বস্তু কোন উষ্ণতা থেকে আমার হিসাব করা হচ্ছে সেই উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে। যেমন ধরো কোনো বস্তুর হিসাব তুমি পরীক্ষা করতে শুরু করলে, সাপোজ তুমি পরীক্ষা করতে শুরু করলে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে, তোমার বন্ধু পরীক্ষা করতে শুরু করলো 25 ডিগ্রি সেলসিয়াস থেকে, তাহলে দুজনের ক্ষেত্রে দেখবে আলফার মানটা আলাদা আলাদা বেরোচ্ছে, কারণ তোমার স্টার্টিং পরীক্ষা শুরু হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সেক্ষেত্রে তোমার যে একটা মান পাবে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা থেকে স্টার্ট করলে কোনো পরীক্ষা, সে আলাদা একটা মান পাবে, ঠিক আছে। তাহলে আলফার মান বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে, সেই জন্য আলফার মানটা প্রকৃতপক্ষে কোথা থেকে স্টার্ট করতে হয়? সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরে নিয়ে স্টার্ট করতে হয়, ঠিক আছে। ক্ষেত্রে মানটা সমান পাওয়া যায়, প্রকৃতপক্ষে আলফার মান পাওয়া যায়। নেক্সট, একক কি? তো ভালো করে খেয়াল দেখো, আলফার যে সংজ্ঞা বা আলফার যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপটা কি ভালো করে খেয়াল করে দেখো। আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, তার মানে হচ্ছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখন ভালো করে খেয়াল করে দেখো যে L2 মাইনাস L1 মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি। এটাকে আর একটা রূপ হচ্ছে এর L ডেল্টা L, L2 মাইনাস L1 কে আমি ডেল্টা L লিখতে পারি, আর L1 ইন্টু ডেল্টা T, তাই তো? তো ভালো করে খেয়াল, এটাই তো তাই লিখি আমরা। তো যাই হোক, ডেল্টা T মানে উষ্ণতার একক, আর এখানে কি
দৈর্ঘ্যের একক, তার মানে এটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক ইনটু কিসের একক, উষ্ণতার একক, উষ্ণতার একক। আর ওপরে কি আছে ডেল্টা এল, মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য মাইনাস, তার মানে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক। এবার কি হয়, দৈর্ঘ্যের একক কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি 1/, উষ্ণতার একক, একক। অর্থাৎ আলফার যে একক পাওয়া যাবে সেটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, মানে সামথিং কোন একটা সংখ্যা পার ডিগ্রি সেলসিয়াস। এবার সেলসিয়াস এককের নিচে বলে সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট হতে পারে, মানে কি কি একক হতে পারে, পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি ফারেনহাইট, মানে ধরো 500 পার ডিগ্রি ফারেনহাইট, 300 পার ডিগ্রি সেলসিয়াস, এটসেট্রা। এরকম সংখ্যা আগে যেটা থাকবে সেটা সংখ্যা থাকবে, তো পার ডিগ্রি বা 1/ইনভার্স এরকম লেখা যেতে পারে, ঠিক আছে, বা পার কেলভিন এইভাবে লেখা হয়, ঠিক আছে, এই একক। নেক্সট উদাহরণ হিসেবে বলে দিই, উদাহরণ কি, সাপোজ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হবে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গিয়ে 12 × 10⁻⁻6, 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এটাই যখন ফারেনহাইট স্কেলে মাপা হয় তখন সেটা হচ্ছে 6.67 × 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। ওকে, আচ্ছা, এখানে ডিগ্রি থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইটে নিয়ে আসা যায়, ওই যে তোমার সম্পর্ক, এটা 5/9 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, মানে 9/5 দিয়ে, সেলসিয়াসকে তুমি 9/5 দিয়ে গুণ করে দিলে তাহলে ফারেনহাইটে চলে আসবে, এই একই ব্যাপার, একই কেস। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে তো বন্ধু বুঝতে? আচ্ছা, তাহলে সিমিলারলি এই পর্যন্ত আজকে থাকুক। আচ্ছা, যদি আরও এরকম কিছু ভিডিও দেখতে হয় তাহলে ওপরে তোমাদের রাইট সাইডে আই বাটনটা ক্লিক করবে, ওখানে পরপর ভিডিওগুলো আছে, ওখান থেকে ভিডিওগুলো চুজ করে নেবে। ওকে, যদি আরও কিছু ভিডিও পেতে হয়, যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।